বহুক্ষণ ড্রাগ নিতে না পেরে তার পোস্ট সিমটম তার মধ্যে দেখা গেল। ডক্টর প্রত্যয় এসে তিতিরের হাত চেপে ধরল। নার্স নিভৃতে তার দু পা চেপে ধরল। তিতির তখন পা হাত ছুঁড়ে গোঙাতে লাগলো। তার পায়ের ধাক্কা লেগে নিভৃতি পড়ে যেতে গেল। ডক্টর প্রত্যয় তখন তিতিরকে ছেড়ে তাকে ধরে ফেলল। নিভৃতি তখন প্রায় ডক্টর প্রত্যয়ের বুকের শার্টটা খামচে ধরেছে। দুজনে এভাবে একটু অপ্রস্তুত বোধ করল। এই অপয়া মেয়েটার জন্য আমার দাদাটা অকালে ওইভাবে চলে গেল। সত্যি বাবা, কি অপয়া মেয়েটা। নমস্কার, আমি অভিজিৎ, আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ আমাদের ক্লাবে আমার সাথে আপনারা শুনবেন লেখিকা পদ্মরাগের কলমে মন সম্প্রদান। বারে বারে আমাদের শ্রোতা বন্ধুরা তাদের লেখা ভালো লাগার এবং ভালোবাসার গল্প আমাদের পাঠান, আর আমরা তা ভালোবেসে তার নাট্যরূপ তাদেরকে উপহার দিতে থাকি। তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে লেখিকা পদ্মরাগ ম্যামকে অনেক অনেক ভালোবাসা। আর এই গল্পটি শোনার পর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। এবং নিজেদের লেখা গল্প পাঠাতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমেল করতে পারেন। তবে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি শুনে ফেলি আজকের সুন্দর মিষ্টি একটা প্রেমের গল্প, মন সম্প্রদান। চলুন। এইভাবে যে নিভৃতির বিয়েটা ভেঙে যাবে কেউ ভাবতে পারেনি। বিয়ের আগের দিন রাত্রে তার বাবার হার্ট অ্যাটাক হয়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। নিভৃতির কাকা পরের দিন সকালে হসপিটাল থেকে এসে তাকে দেখে বলল, কি অপয়া তুই! সে যে অপয়া তার প্রমাণ পেল দুপুরবেলা বাবার দাহ কাজ শেষ করে আসার পরে। ছেলের বাড়ি থেকে নিভৃতির কাকাকে কল করে তারা বিয়ে ভেঙে দেয়। নিভৃতির জীবনে হঠাৎ করে কি যে হয়ে গেল। সে কয়েক মাস এই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। সাইকিয়াট্রিস্ট দেখিয়েছে, জব খোঁজার চেষ্টা করেছে। এদিকে বাড়িতে ক্রমাগত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের তাকে নিয়ে তার বাবার মৃত্যু ও বিয়ে ভাঙা নিয়ে আলোচনা, আর তার কাকার সেই এক কথা, কি অপয়া মেয়েটা! তার সাথে যোগ হলো তার কপাল মন্দ আর দুর্ভাগ্য। এসব শুনতে শুনতে নিভৃতির মা অসুস্থ হয়ে বিছানা নিয়েছেন। নিভৃতি দেখল এবারে কিছু একটা করতে হবে। সে নার্সিং ক্লাসে ভর্তি হলো। নার্সিং শেখার সাথে সাথে নিভৃতি সাইকিয়াট্রিস্ট দেখাতে লাগলো তার ডিপ্রেশন কাটাতে। কিন্তু একটা ব্যাপার সে লক্ষ্য করলো যে অপারেশনের সময় অপারেশন থিয়েটারে এলে তার ট্রমা বেড়ে যায়, আর তার থেকে মাথা ঘোরায় তার। আসলে তখন নিভৃতির মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। সে তার বাবাকে সে সময় হসপিটালে নিয়ে আসতে পারেনি। হসপিটালে যাওয়ার আগেই বাবা মারা যায়। এটাই ভাবলে নিভৃতির অনুশোচনা বোধ যেন আরো বেড়ে যায়। সাইকিয়াট্রিস্ট দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না। নিভৃতির মনের মধ্যে এই কষ্টটা এতটাই গেঁথে বসে গেছিল। তার সাথে আছে তার পরিবার পরিজনদের থেকে পাওয়া এই অপয়া নাম। সে যে অপয়া, এই নিয়ে তার পরিবারে এতদিন অনেক আলোচনা হয়ে গেছে। নিভৃতি যতটা পারে আত্মীয়দের এড়িয়ে চলে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সে থাকে মাকে নিয়ে, তাই চাইলেও সবটা এড়িয়ে চলা যায় না। নিভৃতিকে দেখলেই তার কাকা বুক ফেটে হাহাকার করে বলে ওঠে, এই অপয়া মেয়েটার জন্য আমার দাদাটা অকালে ওইভাবে চলে গেল। বৌদি, ওর বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। কি সব নার্সিং টার্সিং পড়ছে, ওতে কিচ্ছু হবে না। যত তাড়াতাড়ি পারবে ওর বিয়ের ব্যবস্থা করো। আমরা যে আর পাড়ায় এই অপয়া অপয়া শুনে থাকতে পারছি না। আশ্চর্য হলো এই অপয়া নামটা নিভৃতিকে তার কাকাই প্রথমে দেন। নিভৃতির মা মুখে কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পান, আর তাতে তার অসুস্থতা আরো বেড়ে যায়।
নিভৃতি সবই বোঝে। সে লড়ছে, তার অপয়া নাম নিয়েই সে লড়ছে, আর লড়ছে তার এই ট্রমার সাথে, যার জন্য সে ওটিতে অপারেশনের সময় ডাক্তারদের অ্যাসিস্ট করতে পারে না। তার হাত কাঁপে, মাথা ঘোরায়। নিভৃতি ইতিমধ্যে ইন্টার্ন হিসেবে নিরাময় নামের একটি হসপিটালে জয়েন করেছে। তাতে অবশ্য তার অপয়া নাম ঘোচেনি, কিন্তু নিজের পায়ে দাঁড়াবার একটা জায়গা সে পেয়েছে। এখানে নিভৃতির ডিউটি আউটডোরে পেশেন্টদের দেখাশোনা করা পড়েছে। সে খুব মন দিয়েই তার কাজ করে, আর তার কাজে নিরাময় হসপিটালের ডাক্তাররা বেশ খুশি এবং সন্তুষ্ট। নিভৃতিও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখে তার ডিপ্রেশন আর ট্রমা ভোলার চেষ্টা করে, কিন্তু তার ট্রমা সেদিন বেড়ে গেল যেদিন তার ডিউটি ওটিতে পড়ল। ওটিতে যাওয়ার আগে নিভৃতির সাইকিয়াট্রিস্ট তাকে নার্ভ ঠান্ডা করার যেই মেডিসিনটা দিয়েছিল সেটা সে খেল, কিন্তু তা সত্ত্বেও তার হাত কাঁপছে। ওটির সামনে এসে নিভৃতি দেখল আজকে যেই ডাক্তারকে ওটিতে তাকে অ্যাসিস্ট করতে হবে সে নিরাময় হসপিটালের নতুন জয়েন করা ডাক্তার, কার্ডিওলজিস্ট ডক্টর প্রত্যয়। গত সপ্তাহেই সে নিরাময় হসপিটালে জয়েন করেছে। নিভৃতি তাকে আগে দেখেনি। আজকে তার প্রথম অপারেশন। নিভৃতির আরও টেনশন বেড়ে গিয়ে তার হাত পা আরও কাঁপতে লাগলো। ওটিতে ঢুকে নিভৃতি ফুল এসিতে ঘামতে ঘামতে নার্স হিসেবে তার কাজ করতে লাগলো। আজ এক পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি হবে। পেশেন্টকে ওটিতে আনা হলো, সবাই রেডি, কিন্তু ডক্টর প্রত্যয় তখনও আসেনি। ওটির ভিতরে সকলে তার আসার জন্য অপেক্ষা করছে, আর ওটির বাইরে সেই পেশেন্টের বাড়ির আত্মীয় স্বজন তখন অপেক্ষা করতে করতে ডাক্তার আসছে না দেখে বিরক্ত হয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে। ডাক্তারের আসতে লেট হচ্ছে দেখে তারা উত্তেজিত হয়ে গেছে। পেশেন্টের ছেলে রীতিমতো মারমুখী হয়ে বলছে, কি দায়িত্ব জ্ঞানহীন ডাক্তার! অপারেশন থিয়েটারে বাবাকে কখন নিয়ে গেছে, এখনো ডাক্তার এলো না। পেশেন্ট পার্টির এইরকম চিৎকার শুনে তখন ওটি থেকে কয়েকজন জুনিয়র ডাক্তার বেরিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করছে। ওটিতে দাঁড়িয়ে নিভৃতির হাত এতে আরও কাঁপছে। এমন সময় অপারেশন স্যুট পরে মুখে মাস্ক বেঁধে এক চশমা পরা ডাক্তার আসতে জুনিয়র ডাক্তাররা পেশেন্টের বাড়ির লোকজনদের বলল, ওই তো ডক্টর প্রত্যয় এসে গেছেন, আপনারা শান্ত হন এবার। শান্ত হন মানে? কতক্ষণ হলো আমার বাবা ওটিতে আছে? আপনাদের কোনো দায়িত্ববোধ নেই নাকি? পেশেন্টের ছেলের কথা শুনে সেই মাস্ক পরা ডাক্তার এসে হাত জোড় করে বলল, সরি, একটা ব্যক্তিগত কারণে আমার আসতে লেট হয়েছে। আমি তার জন্য ক্ষমা চাইছি। চিন্তা করবেন না, আপনার বাবার অ্যাঞ্জিওপ্লাস্টি ঠিক সময় মতো হবে। সেই ডাক্তারের এই রকম হাত জোড় করে বিনম্র ব্যবহার দেখে পেশেন্টের ছেলে একটু শান্ত হলো। ডক্টর প্রত্যয় ওটিতে ঢুকতে যে যার পজিশন নিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি স্টার্ট করলো। অন্যান্য জুনিয়র ডাক্তার ও নার্সদের সাথে নিভৃতিও দেখল কি হাতের স্পিড এই কার্ডিওলজিস্ট ডক্টর প্রত্যয়ের, তেমনই পারফেক্ট কাজ। সে দেরি করে এসেছে ঠিকই, কিন্তু এত দ্রুত সার্জিক্যাল টুল ব্যবহার করছে যে তাকে যেই নার্স সার্জিক্যাল টুল তার নির্দেশ মতো এগিয়ে দিচ্ছে সে মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে। এদিকে আর এক নার্স নিভৃতির তখন পুরনো ট্রমা বেড়ে গিয়ে তার হাত কাঁপার সাথে সাথে মাথা ঘোরাতে শুরু করেছে। সে এক সময় টাল সামলাতে না পেরে পেশেন্টের পেট ধরে ফেলল। সেটা দেখে ডক্টর প্রত্যয় বলল, আস্তে, আপনি কি অসুস্থ বোধ করছেন? নিভৃতিকে অবশ্য উত্তর দিতে হলো না। তার ঘরমাক্ত কপাল আর হাত কাঁপা দেখে ডক্টর প্রত্যয় আবার তাকে বলল, আপনার শরীর বেশি খারাপ লাগলে এখানে থাকতে হবে না, আমি সামলে নেব। নিভৃতি আর থাকতেও পারছিল না সেখানে। সে কোনো রকমে ডক্টর প্রত্যয়কে সরি বলে ওটি থেকে বেরিয়ে এলো।
তাড়াতাড়ি বাথরুমে গিয়ে নিভৃতি নিজের চোখে মুখে জল দিয়ে তার ড্রেস চেঞ্জ করে তার সাইকিয়াট্রিস্ট যে মেডিসিনটা দিয়েছিল সেটা আবার খেলো। নিজেকে একটু সামলে সে যখন ওটির সামনে এলো তখন ডক্টর প্রত্যয় অ্যাঞ্জিওপ্লাস্টি শেষ করে পেশেন্টের ছেলের সামনে এসে হাত ধরে আবারও সরি বলে নিয়ে বলছে, আপনার বাবার অ্যাঞ্জিওপ্লাস্টি সফলভাবে হয়েছে। কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে পারবেন। নিভৃতি দেখল ডক্টর প্রত্যয় দ্রুত ওটির সামনে দিয়ে চলে গেল। তার মুখে তখনও মাস্ক রয়েছে, তাই তার মুখ নিভৃতি ভালো করে দেখতে পেল না। কিন্তু পরে সে এক জুনিয়র ডাক্তারের থেকে জানতে পারল কি কারণে ডক্টর প্রত্যয়ের অপারেশন থিয়েটারে আসতে লেট হয়েছে। আজ সকালে ডক্টর প্রত্যয়ের বাবা মারা গেছেন। বাবাকে শেষ সৎকারের জন্য এখনো পর্যন্ত শ্মশানে নিয়ে যাওয়া হয়নি। ডক্টর প্রত্যয় এসে এই পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফিরে গিয়ে বাবাকে শ্মশানে নিয়ে যাবেন। নিভৃতি শুনে অবাক হয়ে গেল। এরকম পরিস্থিতিতে একজন কিভাবে মাথা ঠান্ডা রেখে স্বাভাবিকভাবে অপারেশন করতে পারে? ডক্টর প্রত্যয়কে দেখে নিভৃতি কেন? কারণ মনে হয়নি যে তার সদ্য পিতৃবিয়োগ হয়েছে। পরে অবশ্য নিভৃতি আরও একটা খবর জানতে পারল হসপিটালের বাকি নার্সের থেকে, ডক্টর প্রত্যয়ের বাবার মৃত্যুর কারণ। ডক্টর প্রত্যয়ের গতকাল বিয়ের রেজিস্ট্রি ছিল। অনুষ্ঠান করে সামাজিক মতে বিয়ে পরের মাসে হবার কথা। তার সেই বিয়ে ভেঙে যায়। তার বাবা সেই শোক সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয়। এটা শুনে নিভৃতি ভাবছিল, ডক্টর প্রত্যয় নিজে একজন কার্ডিওলজিস্ট হয়ে তার বাবাকে বাঁচাতে পারল না। তার বাবা যখন মারা যায় তখন নিভৃতি নার্সিং জানতো না, তাই বাবাকে বাঁচাতে না পারার আক্ষেপ এবং অনুশোচনা তার মধ্যে আছে। অথচ এই ডক্টর প্রত্যয় নিজে একজন ডক্টর হয়েও তার বাবাকে বাঁচাতে পারল না, কিন্তু তাতে তার কোনো অনুশোচনা বা অপরাধবোধ নেই। প্রতিষ্ঠিত ও নামকরা হার্ট স্পেশালিস্ট ডক্টর প্রত্যয়, দেখতে তেমনই হ্যান্ডসাম, মেয়েদের হার্ট থ্রব সে। আগে যেই হসপিটালে সে থাকতো সেখানে তার পিছন পিছন লেডি ডাক্তার আর নার্সরা ঘুরত। সেই ডক্টর প্রত্যয়ের বিয়ে আগে থেকে ঠিক আছে শুনে তারা মোজরে পড়ত, তাও আশা ছাড়ত না। সেই নামকরা কার্ডিওলজিস্ট ডক্টর প্রত্যয়ের বিয়েতে যে এমন কাণ্ড হবে কেউ ভাবতে পারেনি। তার 4 বছরের প্রেম বিয়ে ঠিক আগেই ভেঙে গেল। 4 বছর আগে হসপিটালে মায়ের হার্টের ট্রিটমেন্ট করাতে ডক্টর প্রত্যয়ের কাছে আসে একটা মেয়ে। প্রথম দেখাতেই দুজনের দুজনকে ভালো লেগে যায়। মেয়েটির আর্থিক অবস্থা বিশেষ ভালো ছিল না, তাই ডক্টর প্রত্যয় তার মায়ের চিকিৎসা এবং তার পরিবারের ভার নেয়। পরিবার বলতে মা আর মেয়ে। ডক্টর প্রত্যয়ের বাবা আর মায়েরও মেয়েটিকে বেশ ভালো লাগে। তার বাড়িতে মেয়েটিকে তার নিজের মেয়ে বলেই আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের কাছে পরিচয় দিতেন। বিয়ের সমস্ত কেনাকাটা, যেমন মেয়েটির শাড়ি, গয়না, সবই ডক্টর প্রত্যয়ের বাড়ি থেকেই কেনা হয়। মেয়েটির তরফ থেকে কোনো রকম খরচ করতে দেওয়া হয়নি, কিন্তু রেজিস্ট্রির দিন যা হলো কেউ তা আশা করেনি। দুপুরের আগে ডক্টর প্রত্যয়ের বাড়ি থেকে সেই মেয়েটিকে তার মা সহ আনতে যেই গাড়ি করে কিছু আত্মীয় গিয়েছিল, তারা ফিরে এসে জানালো যে মেয়েটির বাড়ি ফাঁকা, কেউ নেই। বাড়ির দরজার সামনে তালা ঝুলছে। ডক্টর প্রত্যয় মেয়েটিকে কল করলে ফোন অফ পেল। সাথে সাথে ডক্টর প্রত্যয় এবং তার বাবা সেই মেয়েটির বাড়ির দিকে রওনা হয়। বাড়িটি অবশ্য ভাড়া বাড়ি। সেই বাড়িটি অবশ্য ডক্টর প্রত্যয়ই ঠিক করে দিয়েছিল। সেই ভাড়া বাড়িটির ভাড়াও পর্যন্ত ডক্টর প্রত্যয়ই দিত। মেয়েটির আসল বাড়ি ছিল গ্রামে, সেখানে ডক্টর প্রত্যয় কখনো যায়নি।
সেই ভাড়া বাড়িতে গেলে কেউ কিছু বলতে পারেনি সে এবং তার মা কোথায় গেছে। পরে মেয়েটির সেই গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে গিয়ে যোগাযোগ করতে অবশ্য ধীরে ধীরে সবকিছু জানা গেল। স্কুলে পড়ার সময় থেকে মেয়েটির গ্রামের একটি ছেলের সাথে প্রেম হয়, কিন্তু ছেলেটা ছিল বেকার, কিছু করত না। মেয়েটিও গরিব। মা অসুস্থ হওয়াতে হসপিটালে ট্রিটমেন্ট করাতে এসে ডক্টর প্রত্যয়ের সাথে পরিচয় হয়। ডক্টর প্রত্যয়কে দেখেই মা এবং মেয়ে বুঝে যায় এই সরল এবং ভালো মনের ডাক্তারের মন জিতে নেওয়া খুবই সহজ। ওই মেয়েটি 4 বছর ধরে সেটাই করতে থাকে। ডক্টর প্রত্যয়ের সাথে প্রেমের খেলা খেলে সে। মেয়েটি আর তার মায়ের উদ্দেশ্য ছিল ডক্টর প্রত্যয়ের থেকে টাকা এবং গয়না সব নিয়ে রেজিস্ট্রির দিন গ্রামের ওই ছেলেটার সাথে পালিয়ে যাবে। তাই করেছে মেয়েটি। পরে ভাড়া বাড়ির তালা ভেঙে টাকা, শাড়ি, গয়না যা কিছু ডক্টর প্রত্যয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছিল কিছুই পাওয়া যায়নি। ডক্টর প্রত্যয়ের মা পুলিশে রিপোর্ট করাতে বলেছিল, কিন্তু ডক্টর প্রত্যয় আর কিছু করার মতো মানসিক অবস্থায় ছিল না। একই পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং হসপিটালে এই বিয়ে ভাঙা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই লজ্জা ডক্টর প্রত্যয়ের বাবা সহ্য করতে পারলেন না। তার একমাত্র ছেলের বিয়ে এইভাবে ভেঙে গেল। সেই দিন রাত্রে ডিনার করার পরে তিনি শুতে গেলেন। রাত্রেই ঘুমের মধ্যে হয়তো হার্ট অ্যাটাক হয়। পরের দিন সকালে ডক্টর প্রত্যয়ের ডাকে বা তার মায়ের ডাকে তার বাবা আর চোখ খুললেন না। ডক্টর প্রত্যয় পালস চেক করে দেখল সব শেষ। ডক্টর প্রত্যয় নিজে এত বড় একজন নামকরা কার্ডিওলজিস্ট হয়েও বাবাকে বাঁচাতে পারলেন না। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। আর সেই শোকেই বাবার মৃত্যুর 1 সপ্তাহ বাদেই ডক্টর প্রত্যয়ের মা সেরিব্রাল অ্যাটাক হয়ে বিছানা নিলেন। এরপর থেকে ডক্টর প্রত্যয় বেশিরভাগ সময় হসপিটালে কাটায়, ওভারটাইম করে, আরও এক্সট্রা অপারেশন করে। হসপিটাল আর পেশেন্টদের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখে। নিভৃতিও এই নিরাময় হসপিটাল আর পেশেন্টদেরকে নিয়েই যেন আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। বেশিরভাগ সময় সে হসপিটালে থাকে আর ওভারটাইম করে। নিভৃতির দেখতে বেশ সুন্দরী এবং তার বয়সও কম। কিছু ডাক্তার যেচে এসে তার সাথে আলাপ করার চেষ্টা করে। সে অবশ্য নিষ্পৃহ থাকে। তার মতোই নিষ্পৃহ থাকে এই হসপিটালের আর একজন ডাক্তার, ডক্টর প্রত্যয়। এতদিনে অবশ্য নার্স নিভৃতি ডক্টর প্রত্যয়ের মাস্ক ছাড়া চেহারা দেখেছে এবং সেই দিনটাও তার ভালো মতো মনে আছে। সেদিন পেশেন্ট ওয়ার্ডের রিসেপশনে তার ডিউটি ছিল। দুপুরে তার সহযোগী নার্স এবং স্টাফরা লাঞ্চ করতে গিয়েছিল। পেশেন্ট ওয়ার্ডের রিসেপশন একদম ফাঁকা ছিল। নিভৃতি জল খেতে উঠেছিল এমন সময় রিসেপশনের ফোনটা বেজে উঠল। বেশ কিছুক্ষণ ধরে বেজে গেল ফোনটা। কেউ ধরল না দেখে পেশেন্ট রুমের রাউন্ডে আসা ডক্টর প্রত্যয় এসে ফোনটা তুলল। নিভৃতি তখনই জল খেয়ে ফোনের রিং শুনে প্রায় দৌড়ে এলো। সে ডক্টর প্রত্যয়ের সামনে এসে একটু অপ্রস্তুত অবস্থায় থমকে দাঁড়ালো। ডক্টর প্রত্যয় তখন ফোন কল ধরে অপর প্রান্ত থেকে আর এক ডক্টরের নির্দেশ শুনছে। সেই ডক্টর তাকে হয়তো হসপিটালের কোনো এক স্টাফ ভেবেছে। নিভৃতির খুব অস্বস্তি হলো। একরকম অস্বস্তি নিয়ে সেই প্রথম সে বেশ কাছ থেকে এই কার্ডিওলজিস্ট ডক্টর প্রত্যয়কে দেখতে লাগলো। ডক্টর প্রত্যয় অবশ্য কল রেখে সেই ডাক্তার কি নির্দেশ দিয়েছে সেটা নার্স নিভৃতিকে বলে করিডোর দিয়ে বেরিয়ে চলে গেল। যাবার সময় সে শুনতেও বোধহয় পেল না যে নিভৃতি তাকে হালকা স্বরে সরি বলেছিল। এই ইয়ং কার্ডিওলজিস্টকে সেদিন দেখে নিভৃতি বুঝেছে কেন হসপিটালের অন্য নার্স ও লেডি ডাক্তাররা তার প্রতি এতটা আগ্রহ দেখায়।
ডক্টর প্রত্যয় শুধু দেখতে হ্যান্ডসাম নয়, অত্যন্ত গুণী এবং বিনয়ী একজন হার্ট স্পেশালিস্ট। এরপরে ক্রমে অন্য ডাক্তার ও নার্সদের থেকে ডক্টর প্রত্যয়ও নার্স নিভৃতির বাবার মৃত্যু ও তার বিয়ে ভেঙে যাওয়ার সম্বন্ধে জানতে পারে। কিন্তু সেই প্রসঙ্গে কেউ কারোর সাথে কোনো আলোচনা করা তো দূর, পেশেন্টের কেস ছাড়া তারা দুজনে কেউ কারোর সাথে কোনো কথা বলে না। কখনো দুজনের একসাথে আউটডোরে পেশেন্ট দেখা থাকলে ডক্টর প্রত্যয় আর নার্স নিভৃতি এত চুপ থাকে যে মনেই হয় না যে চেম্বারে কেউ আছে। কেউ কারোর সাথে কথা না বললেও দুজনেই দুজনকে লক্ষ্য করেছে। নিভৃতি বুঝে গেছে পরিস্থিতি যাই হোক, ডক্টর প্রত্যয় খুব ঠান্ডা মাথার আর আবেগের কাছে নতি স্বীকার করে না। তার কাছে ব্যক্তিগত সমস্যা ও সম্পর্কের আগে তার পেশেন্ট আর তাদের সঠিক চিকিৎসা। ডক্টর প্রত্যয় লক্ষ্য করেছে এমনিতে পেশেন্টের ঠিক মতো মনিটর করে দেখাশোনা করলেও ওটিতে নিভৃতি কেমন যেন নার্ভাস হয়ে পড়ে। দুজনের যেহেতু নিজেদের মধ্যে কোনো ব্যক্তিগত কথাবার্তা হয় না, তাই তারা কেউ কারোর ব্যাপারে কোনো রকম আগ্রহ প্রকাশ করে না। তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত কথাবার্তা না হলেও তাদের মায়েরা কথা বলে এই নিয়ে। ডক্টর প্রত্যয়ের মা আর নার্স নিভৃতির মা এই নিরাময় হসপিটালে ট্রিটমেন্ট করাতে এসে পাশাপাশি ভর্তি হন। তাদের মধ্যে পরিচয় হয়, তাদের মধ্যে কথা হয়। তাদের ছেলে এবং মেয়ে ডক্টর প্রত্যয় এবং নার্স নিভৃতি তাদের দেখতে এলে তারা দুই মা মিলেই চেষ্টা করেন ডক্টর প্রত্যয় এবং নার্স নিভৃতি যেন তাদের মতোই নিজেদের মধ্যে কথা বলে, একটু ঘনিষ্ঠ হয়। কিন্তু সেটা সহজে সম্ভব হয় না। দুজনেই যেন এক অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে নিজেদের মাঝে। দুই মা মনে মনে হতাশ হন। নিভৃতির মা ডক্টর প্রত্যয়ের মাকে বলে, আমার মেয়েটা খুব চাপা স্বভাবের, জানেন, মনের কষ্ট কিছুতেই মুখে প্রকাশ করবে না। আমার ছেলেও তাই, ও মুখ দেখে কিছুতেই বোঝা যাবে না ওর মনের মধ্যে কি চলছে। আচ্ছা, আমি শুনেছি দুঃখ কষ্ট ভাগ করলে কম বোধ হয়, মন হালকা হয়। এই যেমন আমি আপনি আমাদের সন্তানদের জন্য কিছু না করতে পারলেও অন্তত নিজেদের মনের কষ্ট বলে সান্ত্বনা পাই। তাই এরা কেন যে শুধু মনের কষ্ট চেপে রাখে? এতে তো কষ্ট আরো বাড়ে বলুন। আমার ছেলে হার্টের ডাক্তার হয়েও এটা বুঝলো না। ডক্টর প্রত্যয়ের মা আফসোস করে বলতে নার্স নিভৃতির মা তার কথা সমর্থন করে বলে, ঠিক বলেছেন, আমাদের মতো এরা মন খুলে কথা বলতে কেন যে পারে না, তাই আরো কষ্ট পায়। দুই মা তাদের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই এক কষ্টের কথা মনে করে আরো কষ্ট পান। এর মধ্যেই নিরাময় হসপিটালে এক অ্যাক্সিডেন্ট কেস এলো। একটা নাইট ক্লাবের জানলার কাঁচ ভেঙে একটা মেয়ের হাতে সেই ভাঙা কাঁচ গেঁথে গেছে। মেয়েটির বয়স 17 বছর। মেয়েটিকে এমার্জেন্সি বিভাগে আনা হলো। নার্স নিভৃতির ডিউটি ছিল সেদিন এমার্জেন্সি বিভাগে। সে মেয়েটির হাতে বেঁধা কাঁচের ক্ষতে ড্রেসিং করতে লাগলো আর এক জুনিয়র ডাক্তার। সেই মেয়েটিকে চেক করতে শুরু করলো। হঠাৎ নিভৃতি সেই জুনিয়র ডাক্তারকে বলল, এর হাতে এত ফুটো ফুটো দাগ কিসের? এরকম দাগ তো সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিলে হয়। সেই জুনিয়র ডাক্তার তখন বলল, হাতে কাঁচ বিঁধেছে, কিন্তু এতে হার্টবিট ফল কেন করছে? এমন কিছু ব্লিডিং হয়নি যে হার্টবিট নেমে যাবে। কোনো ইন্টারনাল ব্লিডিং হচ্ছে না তো নার্স। ডক্টর প্রত্যয়কে ডাকুন, আমার মনে হচ্ছে এটা সিরিয়াস ইস্যু। নার্স নিভৃতি ডক্টর প্রত্যয়কে ডেকে আনতে গিয়ে দেখল সে তখন তার মায়ের বেডের কাছে বসে আছে। তার মা তাকে বলছে, এবারে নিজের কথাটা একটু ভাব, আমি আজ আছি কাল নেই। তাকে থামিয়ে দিয়ে ডক্টর প্রত্যয় বলল, তুমি সবসময় থাকবে, তোমাকে কোথাও যেতে দেব না। পাশের বেড থেকে নিভৃতির মা তখন বলল, আমার মেয়েও এই এক কথা বলে,
কেন যে তোমরা অতীতকে মেনে নিয়ে সেই মতো তাড়াতাড়ি ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারো না? একবার হয়তো অতীতে কিছু ভুল হয়ে গেছে, তার মানে এই নয় যে ভবিষ্যতে আবার সেই ভুল হবে। ডক্টর প্রত্যয়ের মা তখন নার্স নিভৃতির মায়ের কথায় সমর্থন করে বলল, ঠিক বলেছেন। কেন যে এরা একটা ভুল ভুলে গিয়ে এগোতে পারে না। ডক্টর প্রত্যয়, বলে নিভৃতি ডাকাতে দুই মা কথা থামিয়ে তাকে দেখল। ডক্টর প্রত্যয় নিভৃতিকে দেখতে সে বলল, একটা সিরিয়াস কেস আছে, আপনাকে ইমার্জেন্সিতে যেতে হবে। ডক্টর প্রত্যয় তার মায়ের বেডের সামনে থেকে উঠে যেতে যেতে বলল, আজকে ঘুমের ট্যাবলেটটা না খেয়ে ঘুমোবার চেষ্টা করো, আর আপনিও ঘুমোবার চেষ্টা করুন ঘুমের ট্যাবলেট ছাড়া। এই বলে ডক্টর প্রত্যয় নার্স নিভৃতির সাথে চলে গেল। তাদের দুজনকে যেতে দেখে ডক্টর প্রত্যয়ের মা নিভৃতির মাকে বলল, কত সহজে বলে চলে গেল ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাবার চেষ্টা করতে। অত সহজে ঘুম আসে এই ছেলের চিন্তায়? সেই মেয়ের চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারি না দিদি। আর ওকে যখন অপয়া বলে আমার বুক ফেটে কান্না আসে। এটা ওর সামনে প্রকাশ করি না। বলে নিভৃতির মা চোখের উপর হাত দিয়ে ডক্টর প্রত্যয়ের মাকে বলল, আমারও যে কি কষ্ট হয় ছেলেটাকে যখন এইভাবে মুখ বুজে খালি কাজ করতে দেখি। দুই মা একসাথে চোখের জল মুছতে মুছতে তাদের সন্তানদের সম্পর্কে বলছিল। তাদের সেই দুই সন্তান তখন এমার্জেন্সিতে এসে এক পেশেন্টের কেস বোঝার চেষ্টা করছিল। ডক্টর প্রত্যয়েরও সন্দেহ হলো, সামান্য কাঁচ বিঁধে হার্টের এই রকম সিরিয়াস অবস্থা হতে পারে না। তার নির্দেশ মতো তখন নার্স নিভৃতি সেই মেয়েটির মুখে অক্সিজেনের নল দিতে গেলে মেয়েটি হঠাৎ চোখ খুলে তাকে দেখে বলে উঠল, এই একদম আমার কাছে আসবে না, বাপিকে বলে দেবো কিন্তু যে তুমি আমাকে মারতে চাও। যাও আমার সামনে থেকে, যাও বলছি, যাও। মেয়েটি নার্স নিভৃতিকে এমন জোরে ধাক্কা মারল যে নিভৃতি প্রায় উল্টে পড়ে যেতে গেল। তখনই ডক্টর প্রত্যয় তাকে পিছন থেকে ধরে ফেলল। মেয়েটির কিন্তু একটু উত্তেজনা কমল না। এত রেগে সে চিৎকার করতে শুরু করলো যে ডক্টর প্রত্যয় যা অনুমান করেছিল এরপরে তাই হলো। মেয়েটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। ডক্টর প্রত্যয় তার বুকের মাঝখানে দুই হাত দিয়ে পাম্প করতে করতে নার্স নিভৃতিকে বলল, মেয়েটির বাড়িতে খবর দিন। নার্স নিভৃতি রিসেপশনে বলে মেয়েটির বেডের কাছে আসতে শুনল ডক্টর প্রত্যয়কে এই জুনিয়র ডক্টর জিজ্ঞেস করছে, ওর হার্টের অবস্থা এমন হলো কি করে? বয়স তো কম, ইউএসজি করে পেটে অ্যালকোহল পাওয়া গেছে, কিন্তু তাতেও হার্টের অবস্থা এত খারাপ হওয়ার কথা নয়। ডক্টর প্রত্যয় মেয়েটিকে ইঞ্জেকশন পুশ করতে এখন সে একটু শান্ত হয়ে নেতিয়ে পড়ে চোখ বুজে আছে। ডক্টর প্রত্যয় মেয়েটির হাত তুলে দেখিয়ে বলল, শুধু অ্যালকোহল নয়, দীর্ঘদিন ধরে ড্রাগের ওভারডোজ নেওয়ার ফলে ওর হার্টের অবস্থা খারাপ হয়ে গেছে। সেই জুনিয়র ডাক্তার তখন নার্স নিভৃতিকে দেখে ডক্টর প্রত্যয়কে বলল, নার্স নিবৃত্তি ওর হাতে ইঞ্জেকশন পুশের অনেকগুলো দাগ দেখে আমাকে বলেছিল অবশ্য, কিন্তু আমি তখন লক্ষ্য করিনি। লক্ষ্য করা উচিত ছিল তো। এরকম পেশেন্ট এলে তার ফুল চেক আপ করা জরুরি, তাই নয় কি? তুমি যাও, আমি এখানে আছি। আপনি আমাকে একটু হেল্প করবেন নিভৃতি? ডক্টর প্রত্যয় বলাতে সেই জুনিয়র ডাক্তার চলে গেল। আর নার্স নিভৃতি এসে ডক্টর প্রত্যয়ের নির্দেশ ফলো করে মেয়েটিকে অক্সিজেন দিয়ে সেলাইনের পাইপটা লাগাতে গেলে তার হাতে লাগতে সে উপ করে উঠতে ডক্টর প্রত্যয় তাকে বলল, আপনার কি খুব লেগেছে? পেন কিলার দেব? না, কিছুটা স্ট্রেচ ওয়ার্ক করলে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে ধাক্কা মারাতে আমি ঠিক সামলে উঠতে পারিনি। এরকম কোনো স্ট্রেচ ওয়ার্ক করে আপনি ওটিতে যেতে পারেন, যাতে ওটিতে নার্ভাস না হয়ে পড়েন, বুঝেছেন? এই প্রথম ডক্টর প্রত্যয় নার্স নিভৃতিকে তার ওটির সমস্যার ব্যাপারে বলতে নিভৃতি আস্তে করে বলল, ওটা শারীরিক সমস্যা নয়, মানসিক।
সব সমস্যার জন্য মেডিসিন আছে। পরের বার যখন ওটিতে যাবেন আমি মেডিসিন দিয়ে দেব, আপনার নার্ভাস ভাব চলে যাবে। পেশেন্টের বাড়ির লোক এসেছে? খবর দিয়েছি। ডক্টর প্রত্যয় সেই মেয়েটির বেডের পাশে চেয়ারে বসে বলল, দেখি আপনার হাতটা। তেমন লাগেনি। বলেই নিভৃতি একটু ইতস্তত করতে ডক্টর প্রত্যয় চেয়ার ছেড়ে উঠে নিজেই তার হাত ধরে চেক আপ করে। তারপর পেন রিলিফ স্প্রে করে তার হাতে ব্যান্ডেজটা বেঁধে দিয়ে বলল, একটা পেনকিলার খেয়ে নিন। সেই সময় এক ওয়ার্ড বয় এসে বলল, পেশেন্টের বাড়ি থেকে তার মা এসেছে দেখতে। ডক্টর প্রত্যয় ওয়ার্ড বয়কে নির্দেশ দিতে এক মধ্যবয়সী মহিলা এসে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে তিতিরে? ডক্টর প্রত্যয় পেশেন্টের কন্ডিশন জানিয়ে তার মাকে জিজ্ঞেস করল, আপনার মেয়ে যে দীর্ঘদিন ধরে ড্রাগ নেয়, নাইট ক্লাবে যায়, ড্রিঙ্ক করে, আপনি জানেন না? ওই মহিলা একটু ইতস্তত করে বলল, আমি ওর নিজের মা নই। 3 বছর আগে ওর মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মিহির মানে তিতিরের বাবা একা মেয়েকে দেখাশোনা করতে পারছিল না, তাই আমার সাথে ম্যাট্রিমনি সাইট থেকে পরিচয় হয়। 7 মাস হলো আমার সাথে মিহিরের বিয়ে হয়েছে। মিহির নেভিতে জব করে আর 6 মাস বাদে বাদে আসে। আমি জানতাম তিতির নাইট ক্লাবে যায়, মানা করতাম কিন্তু শোনেনি। আমিও আর মিহিরকে কিছু বলিনি। নিজের মাকে হারিয়ে তিতির খুব আপসেট হয়ে থাকে, কিন্তু ও যে ড্রাগ নেয় এটা জানতাম না। এখন কি হবে ডাক্তার? আমি চেষ্টা করছি, কিন্তু হার্টের অবস্থা ভালো নয়। বলে ডক্টর প্রত্যয় নার্স নিভৃতিকে ইশারা করতে নার্স নিভৃতি মেয়েটির মাকে বাইরে বসতে বলল। মেয়েটির মা চলে যেতে ডক্টর প্রত্যয় নার্স নিভৃতিকে বলল, মেয়েটি বোধহয় ওর সৎমাকে পছন্দ করে না, তাই আপনাকে ওর ওই সৎমা মনে করে তখন রেগে গিয়ে ধাক্কা মারে। নিভৃতির তখন মনে পড়ল এই পেশেন্ট মানে তিতির তাকে ধাক্কা মারতে মারতে বলেছিল, এই একদম আমার কাছে আসবে না, বাপিকে বলে দেবো কিন্তু যে তুমি আমাকে মারতে চাও। যাও আমার সামনে থেকে, যাও বলছি, যাও। মেয়েটি বলছিল সে তার বাবাকে বলে দেবে যে তার মা তাকে মারতে চায়। তার মানে এই পেশেন্ট কি কোনোভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার? আর এই সৎ মা কি তাকে মারধর করে বা তার উপরে মানসিক নির্যাতন করে তার বাবার অনুপস্থিতিতে? তাই হয়তো মেয়েটা আপসেট হয়ে কিংবা ডিপ্রেশন থেকে ড্রাগ আর অ্যালকোহল নেয়। ডক্টর প্রত্যয় তার চশমাটা হাত দিয়ে ঠিক করে নিয়ে নিভৃতিকে দেখে বলল, হতে পারে। এরকম হলে তো এটা ডোমেস্টিক ভায়োলেন্স কেস, তাহলে তো পুলিশকে খবর দিতে হবে। মেয়েটির মায়ের থেকে ওর বাবার নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করে সব জানান। নিভৃতি তাই করল। মেয়েটির মাকে বলতে সে নির্দ্বিধায় তার স্বামীর মোবাইল নাম্বারটা দিয়ে বলল, আমি মিহিরকে সব জানিয়েছি, সে আসছে। তিতির কেমন আছে? এখন কিছুটা স্টেবল। নিভৃতি মেয়েটির সৎ মাকে দেখতে দেখতে ভাবছিল, ওনার কথা শুনে তো মনে হচ্ছে না যে উনি কিছু লুকাবার চেষ্টা করছেন। নিভৃতি একটু দ্বিধা নিয়েই তাকে জিজ্ঞেস করল, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আপনার সাথে তিতিরের সম্পর্কটা কি খুব একটা ভালো নয়? ওই মহিলা এবারে একটু ইতস্তত করে কম কথায় বললেন, তিতির একটু চাপা স্বভাবের, আর সব ঠিক আছে। ডক্টর প্রত্যয় সন্দেহ করছে ওই মহিলা এই মেয়েটির উপরে মানসিক নির্যাতন করে হয়তো, কিন্তু নার্স নিভৃতির অন্য কিছু মনে হচ্ছে। কার মনে হওয়াটা যে ঠিক কেউ বুঝতে পারছে না। এর মধ্যেই মেয়েটিকে পরের দিন তার সৎমা দেখতে এসেছে এটা বলতে সে রেগে গিয়ে বলল, ওই লেডি যেন একদম আমার সামনে না আসে। নার্স নিভৃতি সেটা ওই মহিলাকে বলাতে উনি আর মেয়ের সামনে এলেন না। নিভৃতি দেখল সারাদিন
পেশেন্ট রুমের বাইরে চেয়ারে সেই মহিলা বসে রইল। আর সারাদিন তার সেই মেয়ে তিতির ডাক্তার আর নার্সদের ডিস্টার্ব করে গেল। আগের দিনের সেই জুনিয়র ডাক্তার তাকে দেখতে এলে তিতির তার থেকে একটা সিগারেট চাইল। সেই ডাক্তার না বলাতে সে ঝেঁঝে উঠে বলল, ফালতু হসপিটালের যত ফালতু ডাক্তার, একটা সিগারেট পর্যন্ত খেতে দেয় না। সেই জুনিয়র ডাক্তার কোনো রকমে ভাইটাল চেক করে ডক্টর প্রত্যয়কে এসে বলল, আমি এই পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো না। ডক্টর প্রত্যয় আসতে তাকে দেখে তিতির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, ওরে বাস, কি হট অ্যান্ড সেক্সি ডাক্তার। এই একটা সিগারেট দেবেন? সারাদিন সিগারেট টিগারেট না খেয়ে হাতে পায়ে কেমন একটা খিল ধরছে। ধরুক খিল, সিগারেট, মদ, ড্রাগ কিচ্ছু নেওয়া চলবে না। আর এখান থেকে সুস্থ হয়ে ফিরে তুমি রিহ্যাবে যাবে। এটা শুনে সেই পেশেন্ট তিতির ডক্টর প্রত্যয়কে এমন গালাগালি দেওয়া শুরু করলো যে ডক্টর প্রত্যয় তার ওয়ার্ড থেকে বেরিয়ে এসে নার্স নিভৃতিকে বলল, কি অবাধ্য মেয়ে রে বাবা। ওর বাবা কবে আসবে বলেছেন? কাল। আচ্ছা ঠিক আছে, কাল পর্যন্ত আপনি দেখুন, আর সিরিয়াস কিছু হলে আমাকে ডাকবেন। সারাদিনে সিরিয়াস কিছু না হলেও রাত্রে তিতিরের খিঁচুনি ধরা শুরু হলো। বহুক্ষণ ড্রাগ নিতে না পেরে তার পোস্ট সিমটম তার মধ্যে দেখা গেল। ডক্টর প্রত্যয় এসে তিতিরের হাত চেপে ধরল। নার্স নিভৃতি তার দু পা চেপে ধরল। তিতির তখন পা হাত ছুঁড়ে গোঙাতে লাগলো। তার পায়ের ধাক্কা লেগে নিভৃতি পড়ে যেতে গেল। ডক্টর প্রত্যয় তখন তিতিরকে ছেড়ে তাকে ধরে ফেলল। নিভৃতি তখন প্রায় ডক্টর প্রত্যয়ের বুকের শার্টটা খামচে ধরেছে। দুজনে এভাবে একটু অপ্রস্তুত বোধ করল। তিতির তখন আরো জোরে হাত পা ছুটতে লাগলো। তাকে দেখে ডক্টর প্রত্যয় আর নার্স নিভৃতি আবার গিয়ে তাকে ধরল। দরজার কাছে তার সৎমা অসহায়ের মতো সব দেখছিল। এমন সময় তিতির এত জোরে পা ছুড়ল, তখন তার সৎমা এসে তার পাটা চেপে না ধরলে নিভৃতির একার পক্ষে হয়তো তা সামলানো অসম্ভব হয়ে যেত। ওই মহিলা এসে যখন তিতিরের পা চেপে ধরলেন, তখন নিভৃতি তার ঘাড়ে এবং হাতে কিছু পুরনো দাগ দেখতে পেল। ততক্ষণে ডক্টর প্রত্যয় তিতিরকে ইঞ্জেকশন দিতে তার খিঁচুনি থেমে গেছে। তিতির এবার ঘুমাবে। নিভৃতি ওই মহিলাকে বলল, আপনি কাল থেকে এখানে আছেন, পেশেন্ট এখন ঠিক আছে, আপনি চাইলে যেতে পারেন। না, ওর বাবা আসা পর্যন্ত থাকি। ওর বাবা এয়ারপোর্ট থেকে এখানেই আসবে। বলে ওই মহিলা বাইরে এসে বসল। নিভৃতি ওই মহিলাকে দেখতে দেখতে ডক্টর প্রত্যয়কে বলল, ইনিও কি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার? মানে? ডক্টর প্রত্যয় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতে নিভৃতি তাকে বলল, উনি যখন পেশেন্টের পা চেপে ধরেছিলেন, তখন আমি ওনার ঘাড়ে, গলায়, হাতে কিছু কালশিটে দাগ দেখলাম। ওই কাউকে মারলে যেরকম দাগ হয় সেরকমই। সে কি? ওনাকে কে মেরেছে? ডক্টর প্রত্যয় অবাক হয়ে নার্স নিভৃতিকে দেখে জিজ্ঞেস করতে সেও তখন কিছু বুঝতে না পেরে নিরুত্তর ছিল। ডক্টর প্রত্যয়ও কিছু বুঝতে পারছিল না। আজকাল নিরাময় হসপিটালের এক রুমে নিজেদের বেডে শুয়ে দুই মা খুব আক্ষেপ করেন। তাদের একজন ডাক্তার ছেলে আর একজনের নার্স মেয়ে এই হসপিটালেই জব করে। তার সত্ত্বেও তাদের দেখতে আসার সময়ই পায় না। তাই দুই মা নিজেদের মধ্যে কথা বলেই সময় কাটান। এর মধ্যে নার্স নিভৃতির কাকা এসে একবার বৌদিকে দেখে গেছে আর বলে গেছে, বৌদি, এবারে বাড়ি ফিরে কিন্তু নিভৃতির একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। বেশি দেরি হয়ে গেলে যে ওর নামে আরও বদনাম রটে যাবে যে ওর বাবা মারা যায়, ওর বিয়েটা ভেঙে গেছে। এই রকম হলে তো আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিতে পারবো না। না, সত্যি মেয়েটা অপয়া বলতে অপয়া। পাশের বেড থেকে ডক্টর প্রত্যয়ের মা এই অপয়া শব্দটা শুনে নিভৃতির মায়ের করুণ মুখটা দেখল। তার মনেও বিষাদ ছেয়ে গেল। ছেলেদের বিয়ে ভাঙলে সমাজ অতটাও অপবাদ দেয় না।
তাই তার ছেলেকে অন্তত এই অপয়া নামে কেউ ডাকেনি। আজকে সকালে ডক্টর প্রত্যয় দুই মাকে দেখতে এসেছিল নার্স নিভৃতির সাথে। নিজের মাকে দেখার পরে সে নিভৃতির মাকে চেক আপ করে জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছেন? তোমাকে দেখলে আমার শরীর মন দুই ভালো হয়ে যায়। হাসি মুখে নিভৃতির মা বলাতে ডক্টর প্রত্যয় একটু অপ্রতিভু হয়ে নিজের চোখের চশমাটা তুলে নাকের উপরে ভালো করে বসালো, আর নিভৃতি একটু কেশে নিয়ে তার মাকে বলল, আচ্ছা মা, নতুন মেডিসিনগুলো আমি পরে এসে বুঝিয়ে দেবো, কেমন? ডক্টর, ওই পেশেন্ট তিতিরের বাবা এসেছেন, আপনার সাথে কথা বলতে চায়। দুজনেই ব্যস্ত হয়ে বেরিয়ে যেতে দুই মা তাদের একসাথে যেতে দেখে একটা কথাই মনে মনে ভাবছিল, দুজনকে একসাথে কি ভালো মানায়। পেশেন্ট তিতিরের বাবা মিহির তখন মেয়েকে দেখতে তার ওয়ার্ডে এসেছে। তার মেয়ে তাকে দেখে নাকি সুরে কেঁদে উঠে বলল, বাপি, তুমি না এলে আমি এই হসপিটালে মরেই যেতাম। কি বাজে হসপিটাল, আগে এক্ষুনি এখান থেকে ডিসচার্জ করে নিয়ে চলো তুমি। জানি না। মেয়ের হাত ধরে নেভি অফিসার বাবা বলল, কেন কেন কেন, মাম্মা যে বললো খুবই ভালো হসপিটাল, ডাক্তার নার্স আর স্টাফদের ব্যবহার যে খুব ভালো। অমনি বাবার হাত ছেড়ে দিয়ে তিতির বলল, ওই লেডির জন্য আমার এই অবস্থা, আর তুমি ওর কথা বিশ্বাস করলে? ভাবি, তোমাকে বলেছিলাম ওই লেডিকে বিয়ে করে আমার মায়ের প্লেস না দিতে। দেখো আমার কি হয়েছে। কি হয়েছে? এটা ডক্টর প্রত্যয় জিজ্ঞেস করল। তার এক পাশে তখন নার্স নিভৃতি ছিল, আর এক পাশে তিতিরের সৎ মা। তাকে দেখে তিতিরের বাবা মিহির বলল, কি করেছো তুমি তিতিরের সাথে মঞ্জিমা? তোমাকে বিয়ের আগেই আমি জানিয়েছি যে এই বিয়ে আমি একমাত্র তিতিরের জন্য করছি, ওর যেন কোনো রকম অযত্ন না হয়। তুমি তুমি আমার মেয়ের দেখাশোনা ঠিক মতো করতে পারলে না। ওই জন্য আমার স্কুল ফ্রেন্ডরা বলে যে সৎ মা কখনো নিজের মা হয় না বাপি। ঠোঁট ফুলিয়ে তিতির বলতেই নার্স নিভৃতি এবারে বলল, তাই? তা তুমি কখনো সৎ মেয়ে হয়ে নিজের মেয়ের মতো আচরণ করতে পেরেছ কি? এটা শুনে তিতির দাঁত কড়মড় করে তার দিকে তাকাতে নিভৃতি তিতিরের বাবাকে বলল, সরি মিহিরবাবু, আপনি এখন আপনার স্ত্রীকে নিয়ে যেটা ভাবছেন, আমরাও না প্রথমে ঠিক সেই সন্দেহটাই করেছিলাম। কারণ আপনার মেয়ের মতো আমাদের মনে হয়ে এই মিথটা জন্মেছিল যে সৎমারা কখনো ভালো হয় না। আর আপনার মেয়ের মনে এই ধারণাটা এতটাই গভীর যে দিনের পর দিন ওর সন্দেহ বেড়েই চলেছে। ও সবসময় মনে করে ওর সৎমা ওর ক্ষতি চায়, আর এই ভাবনা থেকেই ওর রাগ আর ডিপ্রেশন আরো বেড়েই চলেছে, যার ফলে ও অ্যালকোহল, ড্রাগ এই সবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আসলে ও ভাবে যে ওকে কেউ ভালোবাসে না। আপনার স্ত্রী কিন্তু ওকে নিজের মেয়ের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে গেছেন, কিন্তু তবুও তিতিরের মন থেকে সন্দেহ কিছুতেই দূর হয়নি। আর সেটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনার মেয়ে সুযোগ পেলে তার সৎমাকে মারধর পর্যন্ত করে। আর সৎমায়ের কি দোষ বলুন তো? ওই যে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন, তাই ওকে নাইট ক্লাব, ড্রিঙ্ক, স্মোক এসব করতে নিষেধ করেছেন। কি তিতির, আমি কি কিছু ভুল বললাম? তিতির তখন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বেডে বসেছিল। ডক্টর প্রত্যয় সব শুনে বেশ অবাক হলো। সে নিভৃতিকে দেখতে লাগলো। নিভৃতি বলল, আমি আগেই আপনার স্ত্রীর হাতে গলায় মারের কালশিটে দাগ দেখি, তবে আজকে সবটা আমার কাছে ক্লিয়ার হয়। যখন আমি বাথরুমে গিয়ে দেখি উনি একা একা কাঁদতে কাঁদতে নিজের মনেই কথাগুলো বলছিলেন। উনি হয়তো আমাকে লক্ষ্য করেননি, কিন্তু আমি সবটা শুনেছি। আমি জানতে না পারলে বোধহয় উনি সৎ মেয়ের ওপরে নির্যাতনের মিথ্যে অপবাদ নিয়ে পুলিশের অভিযোগে কোনো রকম প্রতিবাদ না করে তার শাস্তি ভোগ করতেন। তিতির, তুমি যেটা করেছো এটাকে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বলে।
আর আমরা চাইলে এক্ষুনি পুলিশ ডেকে সবটা জানিয়ে দিতে পারি। সেই সময় তিতিরের সৎ মা মঞ্জিমা প্রতিবাদ করে বললেন, থাক থাক, আর এসব কিছু করতে হবে না। ও যা করেছে না বুঝে করেছে, আমি কিছু মনে করিনি। আপনারা ওর ভালো মতো ট্রিটমেন্টটা করুন, তিতির তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওর ট্রিটমেন্ট এখন অপারেশন। হার্টের অবস্থা খুব খারাপ। আপনারা দুজনে অনুমতি দিলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। ডক্টর প্রত্যয় বলাতে তিতিরের বাবা আর তার সৎ মা তার দিকে দেখল। তিতির তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তিতিরের বাবা মা তখনই অনুমতি দিয়ে দিল। সেই মতো অপারেশনের প্রস্তুতিও শুরু হলো। সাথে সাথে নার্স নিভৃতির টেনশন শুরু হয়ে গেল যখন ডক্টর প্রত্যয় তাকে বলল তিতিরের অপারেশনে তাকে অ্যাসিস্ট করতে হবে। ডক্টর প্রত্যয় সেটা বুঝতে পেরে বলল, চিন্তা করো না নিভৃতি, এবারে ওটিতে তোমার অসুবিধা হবে না। আমি তোমাকে মেডিসিন দিয়ে দেব। এই প্রথম ডক্টর প্রত্যয় নিভৃতিকে তুমি বলে সম্বোধন করল। নিভৃতি একটু সাহস করে তাকে জিজ্ঞেস করল, আমি আমার বাবাকে শেষ সময়ে হসপিটালে নিয়ে যেতে পারিনি বলে আত্মগ্লানি থেকে আমার এরকম হয়। আমি শুনেছি আপনিও আপনার বাবাকে শেষ সময়ে হসপিটালে নিয়ে যেতে পারেননি। আপনার তেমন কিছু বোধ হয় না? না, আমি শেষ সময় বাবাকে হসপিটালে এনে তার ট্রিটমেন্ট করতে পারিনি বলেই আরো বেশি তাগিদ অনুভব করি, যাতে এরপরে আমার পেশেন্টদের ভালো করে ট্রিটমেন্ট করতে পারি। আমার বাবা মারা যাওয়ার আগের দিন রাত্রে ডিনার সেরে শুতে যাওয়ার আগে আমাকে শুধু একটা কথা বলেছিল, মন খারাপ করিস না, সব ঠিক মতো সামলে নিস। ওটাই বাবার শেষ কথা ছিল। আমাকে শুধু বলেছিলেন সব ঠিক মতো সামলে নিস। আমি তার কথা মতো সেটাই করছি, সব ঠিক মতো সামলাবার চেষ্টা করছি। সেই জন্যে আমি বাবার সৎকার করার আগে অপারেশন ক্যান্সেল না করে সেই অ্যাঞ্জিওপ্লাস্টি করি, কারণ আমাকে সব ঠিক মতো সামলাতে হবে যে। এই প্রথম ডক্টর প্রত্যয় আর নিভৃতি দুজনে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলল। আর নিভৃতিকে দেওয়া কথা মতো তার হাতে একটা মেডিসিনের বোতল দিয়ে ডক্টর প্রত্যয় বলল, কাল ওটিতে ঢোকার 1 ঘন্টা আগে এই দুটো ট্যাবলেট খেয়ে নেবে। কিন্তু এতে লেবেল, নাম কিছুই নেই কেন? নিভৃতি বোতলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিজ্ঞেস করতে ডক্টর প্রত্যয় বলল, এটা তোমার জন্য স্পেশাল বানিয়েছি, তুমি খেয়ে দেখো, উপকার পাবে। নিভৃতি বোতলটা তার নার্সের ড্রেসের পকেটে রেখে পেশেন্ট তিতিরের বেডে এসে তার সেলাইনটা চেঞ্জ করতে গিয়ে দেখল সে ঘুমায়নি, তবে সে বেশ চুপচাপ হয়ে গেছে। আজ তার সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার পর থেকে সে আর অবাধ্যতা করেনি। এদিকে তার সৎ মাও তখনও জেগে বসেছিল। সেটা আর নিভৃতি না বলে তিতিরকে জিজ্ঞেস করল, কি হলো, টেনশন হচ্ছে? তিতির উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। তিতিরকে মুখ ঘোরাতে দেখে নিভৃতি বলল, স্টোরি শুনবে? আমি বাচ্চা নই। বেশ রেগে গিয়ে তিতির বলাতে নিভৃতি সামান্য হেসে বলল, আমি বাচ্চাদের স্টোরি শোনাবো না। তাহলে কি অ্যাডাল্ট স্টোরি বলবে? শুনেই দেখো না। বলে নিভৃতি তিতিরের বেডের পাশের চেয়ারটায় বসে স্টোরি বলতে শুরু করল। প্রথমে কিছুটা তিতির মুখ ঘুরিয়ে শুনলেও ক্রমে ইন্টারেস্ট পেয়ে সে মুখ নিভৃতির দিকে ফিরিয়ে তার বলা গল্প শুনতে লাগলো। তার রুমের আধো আলো আধো অন্ধকারে দরজার সামনে দাঁড়িয়ে তখন আরেকজন নার্স নিভৃতির স্টোরি শুনছিল। নিভৃতি তার স্টোরি বলে গেল। একদিন জীবনের সব আবেগ অনুভূতিগুলো
ভালোবাসা, কষ্ট, সুখ, অহমিকা, ঐশ্বর্য, জ্ঞান আর সময়। সমুদ্রের একটা দ্বীপে অবসরে ভ্রমণে গেল। তারা তাদের নিজেদের মতো ভালো সময় কাটালো, কিন্তু হঠাৎ করে ঝড়ের পূর্বাভাস এলো এবং বলা হলো দ্বীপটিকে দ্রুত খালি করতে হবে। ঘোষণার সাথে সাথে সবার মাঝেই ঘরে ফেরার তারা। সবাই নৌকার দিকে ছুটল। খারাপ নৌকাগুলোকেও দ্রুত ভালো করা হলো। কিন্তু এত কিছুর পরেও ভালোবাসা সেই দ্বীপটি ছেড়ে এত সহজে যেতে চাইল না, কারণ তখনও যে তার অনেক কিছু করার বাকি ছিল। আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করলো। তখন ভালোবাসা বুঝতে পারল যে দ্বীপটি দ্রুত তাকে ছেড়ে যাবার সময় এসে গেছে। কিন্তু ততক্ষণে সব নৌকা তাকে ছেড়ে গেছে। ভালোবাসা চারিদিকে আশা নিয়ে তাকালো। তখনই ঐশ্বর্য পাশ দিয়ে একটি নৌকায় করে যাচ্ছিল। ভালোবাসা তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলল, ঐশ্বর্য, আমাকে কি তোমার নৌকায় নিতে পারবে? ঐশ্বর্য বলল, না না না, কখনো না। আমার নৌকা মূল্যবান সম্পদে পরিপূর্ণ। সোনা, হিরে, জহরত, সেখানে তোমার স্থান হতে পারে না। খানিক পরে অহমিকা যাচ্ছিল একটি সুন্দর নৌকায় চড়ে। ভালোবাসা চিৎকার করে বলল, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? অহমিকা বলল, না, তোমাকে নেওয়া যাবে না। তোমাকে নিলে আমার নৌকা তোমার পায়ের কাদায় নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পর দুঃখ পাশ দিয়ে আর একটা নৌকায় করে যাচ্ছিল। এবারে ভালোবাসা তাকেও বলল, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? দুঃখ দুঃখিত হয়ে বলল, না, আমি তোমাকে নিতে পারবো না আমার সাথে। আমি নিজেই অনেক দুঃখ কষ্টের মধ্যে রয়েছি। যখন সুখ পাশ দিয়ে চলে যেতে গেল, ভালোবাসা তাকেও বলল, কিন্তু সুখ তখন আনন্দ উপভোগ করতে এতই ব্যস্ত ছিল যে চারিদিকে তাকানোর সে প্রয়োজন বোধটুকু করল না। একটু পরে ভালোবাসা ক্লান্ত ও মর্মাহত বোধ করতে লাগলো। ঠিক সেই সময়ে কে যেন হঠাৎ করে তাকে ডাকলো, ভালোবাসা, এসো, আমি তোমাকে সাথে নিয়ে যাব। ভালোবাসা বুঝতে পারল না কে এত উদার হয়ে তাকে ডাকলো। সে দ্রুত লাফ দিয়ে নৌকায় উঠল। নিরাপদে পৌঁছতে পারবে ভেবে সে খানিকটা স্বস্তি বোধ করল। নৌকায় উঠেই ভালোবাসা জ্ঞানকে দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করল, জ্ঞান, তুমি কি জানো কে এত উদার হয়ে আমাকে সাহায্য করলো যখন কেউ আমাকে সাহায্য করলো না? জ্ঞান হেসে বলল, ও, সময় তোমাকে ডেকেছে। ভালোবাসা আরো আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, কেন সময় তার জন্য থামলো? কেন তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবার জন্য নৌকায় তুলে নিল? সে জ্ঞানকে সেটা জিজ্ঞেস করতে জ্ঞান বিজ্ঞের হাসি হেসে বলল, একমাত্র সময়ই জানে তোমার মহানুভবতা এবং তোমার সার্থক কি। শুধুমাত্র ভালোবাসাই পারে এই পৃথিবীকে সুখ এবং শান্তিময় করতে। তাই সময় তোমাকে সাথে নিল। স্টোরি শেষ করে নিভৃতি তিতিরকে বলল, সময় থাকতে ভালোবাসার গুরুত্ব বুঝে তাকে স্বীকার করতে হয়। আর ভালোবাসা যখন জীবনে আসে তখন তাকে গ্রহণ করতে হয়। তোমার মা সত্যি তোমাকে ভালোবাসে তিতির। এখনো তোমার জন্য বাইরে জেগে বসে আছেন, দেখো। তিতির এবারেও চুপ করে রইল। নার্স নিভৃতির ডিউটি টাইম শেষ। সে সেলাইনটা চেঞ্জ করে
তিতিরের বেডের সামনে থেকে চলে যাচ্ছিল। এমন সময় তিতির তাকে ডাকল। নার্স। তিতির ডাকতে নিভৃতি বলল, কিছু বলবে? তিতির আস্তে করে মাথা নেড়ে না জানিয়ে চুপ করে রইল। তখন নিভৃতি আবার তাকে জিজ্ঞেস করল, কিছু বলবে? তিতির এবার ধরা গলায় বলল, আমার মাকে একটু ডেকে দেবে? নিভৃতি সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। সে লক্ষ্য করেনি তার একটু আগে তিতিরের রুমে ঢুকতে গিয়েও ডক্টর প্রত্যয় দরজার সামনে দাঁড়িয়ে নিভৃতির তিতিরকে বলা গল্পের সাথে ওই কথাগুলোও শুনতে পেল। সে আর রুমে না এসে দরজার সামনে থেকে বেরিয়ে গেল। নিভৃতি এরপরে তিতিরের সৎমাকে ডেকে আনতে মঞ্জিমা তার বেডের কাছে আসতে তিতির তার হাত ধরে ধরা গলায় বলল, কালকে অপারেশনের পরে আমি যদি আর চোখ না খুলি, তাই সময় থাকতে তোমাকে সরি বলতে চাই। সরি মাম্মা। মঞ্জিমা তিতিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না মা, অমন বলতে নেই, তুমি ঠিক চোখ খুলবে। এখন ঘুমাবার চেষ্টা করো, আমি তোমার পাশেই বসে আছি। বাপিও একটু পরে আসবে। আই লাভ ইউ মাম্মা। আই লাভ ইউ টু। নার্স নিভৃতি দেখল দুই মা মেয়ে মিলে পরস্পরকে জড়িয়ে বসে আছে। তাদের তখন দেখলে কে বলবে যে তারা আপন নয়? পরের দিন তিতিরের অপারেশনের জন্য ওটিতে বেড রেডি করতে করতে নার্স নিভৃতির আবার সেই পুরনো উদ্বেগ আর ট্রমা শুরু হয়ে যায়। তার হাত পা কাঁপতে লাগলো। তখনই নিভৃতির মনে পড়ল একটু আগেই সে ডক্টর প্রত্যয়ের দেওয়া মেডিসিনটি খেয়েছে। ডক্টর প্রত্যয় বলেছে আর কোনো অসুবিধা হবে না। সে নিজেকে একটু শান্ত করে নিয়ে আবার কাজে মন দিল। তিতিরকে ওটিতে আনা হলো। ডক্টর প্রত্যয় ওটিতে এসে নার্স নিভৃতিকে বলল তাকে সার্জিক্যাল টুলগুলো এগিয়ে দিতে। নার্স নিভৃতি তার নির্দেশ ফলো করে একটা একটা করে সার্জিক্যাল টুল তার দিকে এগিয়ে দিতে থাকলো। অপারেশন ঠিক মতো হলো আর সফল হলো। অপারেশনের শেষে নিভৃতি এটা ভেবে আরো খুশি হলো যে আজ তার ওটিতে ট্রমাজনিত কোনো অসুবিধাই হয়নি। তার মাথা ঘোরায়নি বা হাতও কাঁপেনি। তার মানে ডক্টর প্রত্যয় তাকে যে মেডিসিনটি দিয়েছে সেটা কাজে দিয়েছে। ওটি থেকে বেরিয়ে নিভৃতি ডক্টর প্রত্যয়কে তার অপারেশন স্যুট খুলতে সাহায্য করতে করতে তাকে ওই মেডিসিনের জন্য থ্যাঙ্কস বলাতে ডক্টর প্রত্যয় তার হাত থেকে গ্লাভস খুলে হাত ধুতে ধুতে বলল, আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, নিজেকে থ্যাঙ্কস দাও। নিজেকে? নিভৃতি ডক্টর প্রত্যয়ের মাথা থেকে ক্যাপটা খুলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ডক্টর প্রত্যয় নিজেই তার মাথা থেকে ক্যাপটা খুলে নিয়ে বলল, কালকে রাতে তিতিরকে কি ভালো একটা স্টোরি বলে ওকে অনুপ্রেরণা দিলে, ওকে জীবনের সময় আর ভালোবাসার গুরুত্ব বোঝালে, আর নিজের বেলায় অসহায় হয়ে পড়লে। আমি তোমাকে মেডিসিনে শুধু সুগার গ্লোবিউলস দিয়েছি, ওতে আর কোনো রকম ওষুধ নেই। তোমাকে এটা দিয়ে আমি তোমার মনকে বোঝাতে চেয়েছি যে এই মেডিসিন নিলে তোমার আর ট্রমা হবে না। তুমি সেটা বিশ্বাসও করে নিয়ে ওই সুগার গ্লোবিউলস খেয়ে অনায়াসে আজ ওটিতে আমাকে অ্যাসিস্ট করে গেলে। আমি বা এই মেডিসিন কিছু করেনি নিভৃতি, যা করার তুমিই করেছ। তুমি চেষ্টা করলেই পারো নিজের এই ট্রমা কাটাতে, যেটা অজান্তে হলেও তুমি আজকে করেছ। আমি আশা করি এর পরেও তুমি পারবে এইভাবেই বিনা ট্রমাতে ওটিতে থাকতে, কারণ সময় সব বদলে দেয়। এটা তোমার স্টোরিতে তুমিই বলেছ। ডক্টর প্রত্যয় হাত ধুয়ে তোয়ালে নিয়ে হাত মুছতে মুছতে ওটি থেকে বেরিয়ে তিতিরের বাবা মা মিহির ও মঞ্জিমাকে গিয়ে জানালো যে তাদের মেয়ের অপারেশন সফল হয়েছে। আর নার্স নিভৃতি তখন অবাক হয়ে তাকে দেখতে দেখতে একবার নিজেকে দেখে ভাবল সত্যিই সে চাইলে এই ট্রমা কাটাতে পারে।
তার এটা ভেবেও একটু লজ্জা লাগলো যে কাল রাত্রে তার আর তিতিরের মধ্যে যা কথা হয়েছে ডক্টর প্রত্যয় তা সবই শুনেছে। তার বলা গল্পটাও সে শুনেছে। এই সব ভাবতে ভাবতেই নিভৃতি তার মাকে দেখতে গেল। আগামী সপ্তাহেই তাকে ডিসচার্জ দেওয়া হবে। মায়ের কিছু টেস্ট করার বাকি আছে, সেগুলি তাকে বলাতে তার মা বলল, কাকা বলছিল এবারে তোর বিয়ের জন্য ছেলে দেখতে, তুই রাজি থাকিস তো দেখব। দেখো। এই বলে নিভৃতি মায়ের বেডের কাছ থেকে চলে গেল। নিভৃতির মা ভাবতেই পারেনি সে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। তিনি পাশের বেডে দেখতে ডক্টর প্রত্যয়ের মা হাসি মুখে বলল, আপনার মেয়ে তো রাজি হয়ে গেল, আমার ছেলেটা যে কবে রাজি হবে। হবে হবে, সময় এলে সেও ঠিক রাজি হবে। সেই অপেক্ষায় করছিল এই দুই মা, কবে আসবে তাদের সন্তানের জীবনে প্রকৃত ভালোবাসা। পরের সপ্তাহে নিভৃতির মায়ের নিরাময় হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেল। আর তার কিছুদিন বাদে ডক্টর প্রত্যয়ের মায়েরও ডিসচার্জ হয়ে গেল। ডক্টর প্রত্যয়ের মাও ছেলেকে বিয়ের কথা বলাতে প্রত্যয় হ্যাঁ জানিয়ে দিয়েছে। তার তখন নিভৃতির তিতিরকে বলা সেই কথাগুলো মনে পড়ছিল। সময় থাকতে ভালোবাসার গুরুত্ব বুঝে তাকে স্বীকার করতে হয়, আর ভালোবাসা যখন জীবনে আসে তখন তাকে গ্রহণ করতে হয়। যাকে এই কথাগুলো নিভৃতি বলেছিল সেই তিতিরও সুস্থ হওয়ার পরে বাবা মায়ের সাথে বাড়ি ফিরে গেছে। যাবার আগে সে নার্স নিভৃতিকে প্রায় জড়িয়ে ধরে বেশ কয়েকবার থ্যাঙ্কসও বলেছে। ডক্টর প্রত্যয়ের মতো নিভৃতিরও হসপিটালের কাজের ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে ডক্টর প্রত্যয় তাকে সাহস দিতে যা যা বলেছিল বা করেছিল তা মনে পড়ত। তাদের মনের নিভৃত কোণে একজন আরেকজনকে বলা কথাগুলো বাস্তবতার মাঝে মাঝে উঁকি দিত। নিভৃতির মায়ের হসপিটাল থেকে বাড়ি ফেরার 1 মাস বাদে বিয়ের সানায় বাজছে নিভৃতির বাড়িতে। নিভৃতির মা ব্যস্ত হয়ে বরণের থালা হাতে বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে আছেন আর মনে মনে প্রার্থনা করছেন এবারে আর যেন কোনো অঘটন না ঘটে। এই কয়েকদিন তিনি নিজের যত্ন নিয়েছেন আর নিয়ম করে সময় মতো ওষুধ খেয়েছেন। তার বেয়ানকেও বলেছেন সময় মতো ওষুধ খেতে। বরের গাড়ি আসতেই চারিপাশে সবাই হৈ হৈ করে উঠল। নিভৃতির মা অবশ্য তার জামাইকে সেই নিরাময় হসপিটালে দেখেই পছন্দ করেছেন। যখন সে মুখ নিচু করে তার পালস আর হার্টবিট চেক করে তার মেয়ে নিভৃতিকে বলতো, ভাইটাল স্ট্যাটাসটা রেকর্ড করো। গাড়ি থেকে টোপর মাথায়, গলায় রজনীগন্ধার মালা পরে চশমা চোখে নেমে এলো হ্যান্ডসাম সুপুরুষ ডক্টর প্রত্যয়। ওদিকে রাঙা আলতা রঙের বেনারসি শাড়ি পরে খসখস শব্দে মাথার মুকুটটা ঠিক করে নিয়ে বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য রেডি হচ্ছে সুন্দরী বিয়ের কোণে নিভৃতি। বরযাত্রীর বাসও এসে গেছে, তারাও একে একে নামছে। নিভৃতির মা হাসি মুখে বরণের থালা নিয়ে এগিয়ে গেলেন। এমন সময় তার দেওরের ছেলে দৌড়ে এসে বলল, জেঠিমা একবার উপরে চলো, বাবা কেমন যেন করছেন, বলছি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিভৃতির মা ভয় বিহল চোখে একবার পিছনে দেখে সামনে জামাইকে দেখতেই সে বলল, আমাকে একবার দেখতে দিন। জামাই বরণ আর হলো না। ডক্টর প্রত্যয় নিভৃতির মায়ের সাথে সেই ঘরে এলো যেখানে তার কাকা একটা বেডে শুয়ে ঘামছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডক্টর প্রত্যয় তাকে দেখে বুঝল কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সে নিজের টোপর আর মালা খুলে বেডের উপরে এক হাঁটুতে ভর দিয়ে দাঁড়ালো। নিভৃতির কাকার পাঞ্জাবির বোতাম খুলে দিয়ে নিজের 2 হাত তার বুকের উপর মুঠো করে চেপে ধরে আপ ডাউন করে পাম্প করতে করতে সিপিআর দিতে আরম্ভ করল।
বাইরে তখন বিয়েবাড়ির লোকের ভিড়, আর মেয়ের বাড়ির সবার মুখে এক কথা, নিভৃতির এই বিয়েটাও মনে হয় গেল। এখন তার কাকার যদি কিছু হয়ে যায়, আবার পাত্রপক্ষ যদি বিয়ে ভেঙে দেয়। এইবারে তো আবার ডাক্তারের ছেলে। সত্যি বাবা, কি অপয়া মেয়েটা। বরযাত্রী আর ডক্টর প্রত্যয়ের আত্মীয় স্বজনরা নিচু গলায় বলা বলি করতে লাগলো, আগের বউ তো রেজিস্ট্রির দিনই ভেঙেছিল। এই বিয়েটা এখন হবে কিনা কে জানে, বাধা পড়ে গেল যে। নিভৃতি তার মায়ের থেকে সবটা শুনে কাকাকে দেখতে যেতে চাইলে অন্যান্য আত্মীয় পরিজনরা প্রতিবাদ করে উঠল, এইভাবে বিয়ের আগে বরের মুখ দেখতে নেই। তার কাকাকে ডক্টর প্রত্যয় দেখছেন এখন। নিভৃতি তার মাকে বলল, ওকে হেল্প করার জন্য একজনকে লাগবে। কিন্তু তাও তাকে কেউ ঘর থেকে বেরোতে দিল না। ডক্টর প্রত্যয় এদিকে তার কাকার বুকে হাত দিয়ে পাম্প করতে করতে ঘেমে উঠেছে। তার কপালের চন্দনের ফোঁটা ঘামে ঘেঁটে গেছে। 7 মিনিট হতে চলল, সে সিপিআর দিচ্ছে, কিন্তু এখনো কোনো হার্টবিট পায়নি। ডক্টর প্রত্যয় বারবার তার হাতের ঘড়িতে সময় দেখতে লাগলো। এরপরে সে প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, কেউ কেউ আমার ড্রাইভারকে বলে আমার বাড়ি থেকে মেডিকেল ব্যাগ টানার ব্যবস্থা করুন। অক্সিজেন দিতে হবে আর আমার হেল্প লাগবে। ডক্টর প্রত্যয়ের পিসি বলল, তোর হসপিটালে কল করে অ্যাম্বুলেন্সকে ডেকে ভর্তি করে দে। অত সময় নেই। একজন ছুটে গেল ডক্টর প্রত্যয়ের ড্রাইভারকে বলতে। সেই সময় নিভৃতির মা ঘরে আসতে ডক্টর প্রত্যয় তাকে দেখে বলল, নিভৃতিকে ডেকে দিন, আমার ওর হেল্প লাগবে। সেখানে উপস্থিত সবাই একসাথে প্রতিবাদ করে উঠল, না না না, তা হয় না। এখনো শুভদৃষ্টি হয়নি, মালা বদল হয়নি, তার আগে বর বউয়ের মুখ দেখতে পারবে না। এবারে ডক্টর প্রত্যয় নিভৃতির কাকিমা, যে বেডের পাশে দাঁড়িয়ে খুব কাঁদছিল, তাকে দেখিয়ে বলল, এই নিয়ম মানতে গিয়ে ওনার স্বামীর কিছু একটা হয়ে গেলে তখন তার মুখ আপনারা দেখতে পারবেন তো? কেউ আর এরপরে কিছু বলল না। নিভৃতির মা গিয়ে তাকে ডেকে নিয়ে এলো। রাঙা আলতা রঙের বেনারসি শাড়ি, সোনার গয়না, মাথায় মুকুট, হাতে শাখা পলা, কপালে চন্দনের সাজে নিভৃতি সেই রুমে এসে দেখল ডক্টর প্রত্যয় ক্লান্ত হয়ে ঘেমে গেছে। তার কাকার বুকের উপর হাত রেখে পাম্প করতে করতে সে তাকে বলল, আমি করছি। ডক্টর প্রত্যয় সরে যেতে নিভৃতি বেডের উপরে উঠে হাঁটু মুড়ে বসল। তারপর কাকার বুকে হাত মুঠো করে ধরে তার হার্ট পাম্প করে সিপিআর দিতে লাগলো। কিন্তু তার হাতের শাখা পলা আর সোনার চুড়ির জন্য অসুবিধা হচ্ছিল বলে সে হাতের শাখা পলা সহ সব চুড়ি খুলে ফেলল। বাকিরা সেটা দেখে প্রায় হাই হাই করে উঠল। কেউ কেউ মনে মনে বেশ কয়েকবার বলল, এই অপয়া মেয়ের একই অপয়া কাজ। নিভৃতির অবশ্য সেদিকে ভ্রুক্ষেপ নেই, ভ্রুক্ষেপ ডক্টর প্রত্যয়েরও নেই। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে নিভৃতির থেকে তার কাকা কি কি ওষুধ খান আর তার আগে কোনো হার্ট প্রবলেম ছিল কিনা সেই কেস হিস্ট্রি জেনে নিয়ে তার পালস রেট চেক করে গেল। এই সব কিছু দেখতে দেখতে নিভৃতির মায়ের হার্টবিট বেড়ে যাচ্ছিল, কিন্তু তিনি অনেক কষ্টে নিজেকে সংযত করার চেষ্টা করলেন। তার শরীর ভালো নেই, কিন্তু এই সময় বেশি টেনশনে তার যদি কিছু হয়ে যায়, এতে অবস্থা আর পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। তখন তার মেয়ের এই অপয়া বদনাম আর সারা জীবনেও ঘুচবে না। ডক্টর প্রত্যয়ের ড্রাইভারও এর মধ্যে মেডিকেল ব্যাগ আর অক্সিজেন সিলিন্ডার ও পাইপ নিয়ে এসেছে। ডক্টর প্রত্যয় নিভৃতি ছাড়া বাকিদের ঘর থেকে চলে যেতে বলতে ডক্টর প্রত্যয়ের পিসি বলল, বিয়ে না হওয়া পর্যন্ত বর বউকে একা ছাড়া চলবে না, বুঝেছিস? ঠিক আছে, দুজন মাত্র থাকো। ডক্টর প্রত্যয় বলাতে তার পিসি এবং নিভৃতির মা সেই ঘরে রইল। বাকি কয়েকজন বেরিয়ে যেতে যেতে বলা বলি করল, এমনিতেই তো বিয়ের লগ্ন পেরিয়ে গেল, সত্যি নিভৃতির ভাগ্যটা বড় খারাপ, বড্ড অপয়া মেয়েটা। ডক্টর প্রত্যয় এটা শুনে
নিভৃতিকে একবার দেখল। যাকে নিয়ে বিয়েবাড়ির নিমন্ত্রিতরা এত কথা বলছে, সেই নিভৃতি তখনও তার কাকাকে সিপিআর দিয়ে যাচ্ছে। ঘামে তার মেকআপ চন্দন সব মুছে গেছে, তাও তার চেষ্টা থামছে না। ডক্টর প্রত্যয় তার স্টেথোস্কোপ কানে নিয়ে অক্সিজেন ফিট করল আর নিভৃতিকে ইঞ্জেকশন দিতে বলল। দরজার বাইরে থেকে তখনও কিছু কৌতূহল ভরা চোখ উঁকি মারছে। ডক্টর প্রত্যয় আর নিভৃতি দুজনের আগের বিয়ে ভেঙেছে, আর তাদের এবারেও বিয়ে হবে কিনা সেই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছিল। কিন্তু যেই দুজনকে ঘিরে ঘরের বাইরে এত আলোচনা চলছে, তাদের তখন আর অতীতের কথা মনে করার মতো সময় ছিল না। তারা তখন ব্যস্ত একজনের প্রাণ বাঁচাতে। এদিকে পুরোহিত এসে বলতে লাগলো, আরে বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, এখনো সম্প্রদান হলো না। তাকে আর কে কি বলবে, সবার চোখ তো তখন দরজার দিকে, বিয়ের বরকনে কি করছে সেদিকে। এদিকে রাত বাড়ছিল, সকলের টেনশন আর চিন্তাও বাড়ছিল। নিভৃতির মা মনে মনে শুধু ঈশ্বরকে ডাকছিল। ওদিকে আরেক মাও সব শুনে তার বাড়িতে বসে বসে মনে মনে তাই করছিল যা নিভৃতির মা করছিল। ঈশ্বরকে ডাকা ছাড়া আর কি বা করার আছে তার? এই দুই মা তো তাদের ছেলে মেয়ের মতো আর ডাক্তার নার্স নয়। তারা শুধু দুশ্চিন্তা আর আক্ষেপ করতে পারে। বাকিরাও তাই করছিল। এই দুই ডাক্তার আর নার্সের আন্তরিক সেবা ও চেষ্টায় শেষ রাত্রে নিভৃতির কাকা চোখ খুললেন। তার হার্টবিট নর্মাল হলো। এদিকে বিয়েবাড়ি প্রায় ফাঁকা, কিছু আত্মীয় স্বজন ছাড়া বাকি সবাই চলে গেছে। নিভৃতির মা আর ডক্টর প্রত্যয়ের পিসি সহ কয়েকজন সেই ঘরে আছে। ডক্টর প্রত্যয়ের পিসি বলতেই যাচ্ছিল, তাহলে বিয়ের জন্য পরের আরেকটা ডেট দেখা হবে। নিভৃতি তার কাকার বেডের পাশে দাঁড়িয়ে আছে। তার দুই হাত তখনও শাখা পলা ছাড়া খালি। ডক্টর প্রত্যয় তাকে দেখে বলল, কি হলো, রেডি হও আর ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে দাও। উনি কিছুক্ষণ ঘুমাবেন, আর চিন্তার কিছু নেই। ডক্টর প্রত্যয় বেডের পাশে নিভৃতির খুলে রাখা শাখা পলা চুড়িগুলো দেখিয়ে বলল, তাড়াতাড়ি পড়ে নাও, বিয়ে আজকেই এক্ষুনি হবে। আমি চাই না আমাকেও তোমার সাথে কেউ অপয়া বলুক, কারণ আজ এই বিয়ে ভাঙলে আমরা দুজনেই অপয়া হয়ে যাব। যে কালকের পর থেকে আমার স্ত্রীকে আর কেউ অপয়া বলতে পারবে না। দরজার সামনে দাঁড়িয়ে পুরোহিত একটু আমতা আমতা করে বলল, কিন্তু লগ্ন যে কখন পেরিয়ে গেছে, এই সময় কিন্তু সম্প্রদান করাটা একদম ঠিক হবে না। ডক্টর প্রত্যয় চোখের চশমাটা খুলল। তার পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বের করে চশমাটা ভালো করে মুছল। তারপর সেটা চোখে পড়ে পুরোহিতকে দেখে বলল, মন আমি আগেই সম্প্রদান করেছি। এখন যেই লগ্ন, সেটাই আমাদের বিয়ের লগ্ন। পুরোহিত বা আর অন্য কাউকে বলতে না দিয়ে, তাদের দিকে না তাকিয়ে ডক্টর প্রত্যয় তার গলার স্টেথোস্কোপটা খুলে নিভৃতির গলায় বরমালার মতো পরিয়ে দিল। তারপর সেই ঘর থেকে বেরিয়ে বিয়ের মণ্ডপের দিকে চলে গেল। নিভৃতির বেনারসি পরা অবস্থায় গলায় ডক্টর প্রত্যয়ের সেই স্টেথোস্কোপ নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকার পোজের ছবিটা মোবাইলে ক্লিক করে নিয়ে তার কাকার ছেলে হেসে বলল, তোকে যা লাগছে না গলায় মালার বদলে টেথোস্কোপ পরে, এটাই তোর বরমালা দি। বিয়ের লগ্ন পেরিয়ে গেলেও শেষ রাত্রে বিয়ের রীতি আচার শুরু হলো। পুরোহিত মন্ত্র পড়তে লাগলো, আর পাশাপাশি বসে ডক্টর প্রত্যয় ও নার্স নিভৃতি বিয়ের সেই মন্ত্র উচ্চারণ করে স্বামী স্ত্রী রূপে জীবনের আর এক অধ্যায় শুরু করল। যে কয়জন তখন বিয়েতে উপস্থিত ছিল, তাদের সামনে অগ্নিকে সাক্ষী রেখে নিভৃতির মা কন্যা সম্প্রদান করলেন। সম্প্রদানের সময়
জামাই প্রত্যয়ের হাতটা যখন তিনি ধরলেন, তার দুই চোখ আবেগে আর আনন্দের জলে ভিজে গেল। যাক, তার মেয়েটার অপয়া বদনামটা খুঁজল তাহলে। বিয়ের পরে বাসর জাগার মতো আর কেউ ছিল না, আর সময়ও ছিল না। নিভৃতি আর প্রত্যয় বাসর ঘরে না গিয়ে নিভৃতির কাকার রুমে এসে তার বেডের পাশে দুজনে বসল। ঘরে আর তখন কেউ নেই। তারা দুজনে ঘুমিয়ে থাকা নিভৃতির কাকাকে চেক করল। নিভৃতি ডক্টর প্রত্যয়কে বলল, আমি এখানে আছি, আপনি যান, একটু রেস্ট করে নিন। সময় মতো তো আর কিছুই হলো না। সময় মতো কেন কিছু হলো না? সবই তো ঠিক সময় হয়েছে। তোমার মা যখন আমার মাকে আমাদের বিয়ের ব্যাপারে বলেছিলেন, তখন আমার তোমার তিতিরকে বলা সেই কথা মনে পড়ে যায়। সময় থাকতে ভালোবাসার গুরুত্ব বুঝে তাকে স্বীকার করতে হয়, আর ভালোবাসা যখন জীবনে আসে সেই সময় তাকে গ্রহণ করতে হয়। আমি সময় থাকতে তাই করেছি নিভৃতি। আমি তোমাকে ভালোবেসেই এই বিয়েতে রাজি হয়েছিলাম। তোমাকে অপয়া নামে ডাকা হয় বলে যে তোমাকে দয়া দেখাবো সেরকম কিছু ভাবিনি, কখনো ভাবিনি। আমি জানি না তুমি আমার সম্বন্ধে কি ভাবো। নিভৃতি তার ঘুমিয়ে থাকা অসুস্থ কাকার দিকে একবার তাকিয়ে ডক্টর প্রত্যয়কে বলল, জানেন, কাকা আর অন্যরা আমাকে অপয়া বলতে বলে আমার মা খুব কষ্ট পেত। আমারও যে খারাপ লাগতো না তা নয়, কিন্তু আমার সেই ট্রমা কাটাতে আপনি যেদিন থেকে আমাকে হেল্প করেছেন, সেদিনই মা আমাকে বিয়ের কথা বলাতে আমি রাজি হয়েছিলাম। কেন জানেন? কারণ আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন বলেই আমাকে সাহায্য করেছিলেন। আমি হয়তো আপনাকে এখনো সেভাবে ভালোবেসে উঠতে পারিনি, কিন্তু আমি জানি সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা আরো বাড়বে, এ ব্যাপারে আমি নিশ্চিত। ও, তাহলে আমরা দুজনেই আমাদের মায়েদের কথা শুনে বিয়েতে রাজি হবার আগেই একে অপরকে মনুসম্প্রদান করেছি, কি বলো? নিভৃতি হেসে প্রত্যয়কে দেখতে প্রত্যয় তার হাতটা ধরতে গেলে এমন সময় নিভৃতির কাকা জেগে উঠে নিভৃতিকে দেখে বললেন, নিভৃতি, নিভৃতি, আমি তাহলে বেঁচে আছি মা। ডক্টর প্রত্যয় তার কাকা শ্বশুরের পালস চেক করতে করতে বলল, হ্যাঁ, আপনার এই অপয়া ভাইজির জন্য আপনি এই যাত্রায় বেঁচে গেছেন। নিভৃতি ডক্টর প্রত্যয়কে দেখে একটু চোখ বড় করে তাকে আর কিছু বলতে মানা করে রুম থেকে বেরিয়ে তার মা কাকিমা সহ বাকিদের বলতে গেল কাকা ভালো আছে। তাকে যেতে দেখে ডক্টর প্রত্যয় পিছন থেকে ডেকে তাকে ডাক্তারি ভঙ্গিতে বলল, নিভৃতি, কাকার জন্য গরম জল লাগবে। ওকে। নিভৃতি দরজার সামনে দাঁড়িয়ে ওকে বলে যেতে গেল। ডক্টর প্রত্যয় এবারে দরজার কাছে এসে বলল, আর একটা কথা। কি? ডক্টর প্রত্যয় তার সদ্য বিবাহিত স্ত্রী নিভৃতির আরো কাছে এসে তাকে আস্তে করে বলল, আই লাভ ইউ। নিভৃতি তখন প্রত্যয়ের চশমা পরা রোমান্টিক মুখটার দিকে তাকিয়ে লাজুক হেসে আরো আস্তে স্বরে বলল, আই লাভ ইউ টু। এটা বলেই নিভৃতি আর পিছন ফিরে দেখল না, চলে গেল। ডক্টর প্রত্যয় তখনও তাকে দেখতে লাগলো। মুখে তাদের দুজনেরই ভালোবাসার হাসি। এতক্ষণ শুনছিলেন
লেখিকা পদ্মরাগের কলমে মন সম্প্রদান। আপনাদের ভালোবাসা পেলে আমরা আবারও ফিরে আসতে পারি নতুন প্রেমের কাহিনী নিয়ে। গল্পের সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইনে তুহিন। এছাড়াও বিভিন্ন চরিত্রে তুহিন, অর্চিত, শ্বেতা, পথিক, অনিশ, অঙ্কন, পারমিতা, শান্তা, রাজ, সুচিস্মিতা, মৌসুমী, রকি, ঈশানী, প্রজ্ঞামিত্রা, অর্চিত, শ্বেতা, সুস্মিতা, আফসানা, রূপা, রিভু, সায়ন, অভিজিৎ, জয়তী, রশ্মি, অমৃতা এবং পৌতুষা। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভীষণ ভালো থাকুন।